জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমায় ভারতবর্ষের আমেরিকার রপ্তানির উপরে ৫৫% যে খুচরো বাজার, সেই ব্যবসা কিন্তু মার খেয়েছে। এর পরিমাণটা কত? ভারতবর্ষ আমেরিকায় যে পণ্য পাঠায় এবং যে পণ্য আমদানি করে, ২০২৪ সালে ভারত থেকে আমেরিকায় রপ্তানির পরিমাণ ছিল ৮৭.৩ বিলিয়ন মার্কিন ডলার। বিরাট অঙ্কের একটা অর্থ। আবার আমেরিকা থেকে ভারতবর্ষ যে আমদানি করছিল তার পরিমাণ ছিল ৪১.৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে আমাদের মধ্যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ঘাটতির পরিমাণ কত ছিল? ৪৫.৮ বিলিয়ন ডলার। এই বিপুল পরিমাণের বাণিজ্য কিন্তু এখন মার খেয়েছে। তবে এটা একটা ব্যবসায়ী দিক, আর একটি কূটনৈতিক স্তরের দিক। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে ভারত খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করছে, সেই অর্থে ইউক্রেন যুদ্ধ চালাচ্ছে। এটা একটা অজুহাত। চীন রাশিয়া থেকে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করছে, ইউরোপীয় ইউনিয়নও আমদানি করছে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল। এমনকি আমেরিকাও বিভিন্ন পণ্য, ইলেকট্রনিক্সের, অ্যারোস্পেসের বিভিন্ন পণ্য কিন্তু আমদানি করছে। কোথা থেকে? না, রাশিয়া থেকে। শুধুমাত্র গোসা কার উপরে? ভারতবর্ষের উপরে। এই যে চাপিয়ে দেওয়া, ট্রাম্পের মনে হয়েছে ভারতবর্ষ খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করছে, যার কারণে রাশিয়া পর্যাপ্ত পরিমাণে অর্থ পেয়ে যাচ্ছে এবং সেটা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে। এই অজুহাতে ট্রাম্প ৫০% শুল্ক বসিয়েছে ভারতীয় পণ্যের উপরে। প্রথমে ২৫%, তারপরে আরও ২৫%। এতে ভারতবর্ষের যে ব্যবসা মার খেয়েছে, এখনও কিন্তু প্রায় ৪৫%-এর উপরে পণ্য কিন্তু আমেরিকায় যাচ্ছে, যে পণ্যগুলি আমেরিকা বন্ধ করেনি বা কোনো রকম ট্যারিফ বা ট্যাক্স চাপায়নি, কর চাপায়নি। এর কারণ কি? তবে আমেরিকা ওই সকল ভারতীয় পণ্যের বিকল্প কোনো রাস্তা খুঁজে বার করতে পারেনি, যার কারণে আমেরিকা সেই সকল পণ্যর উপরে কোনো ট্যাক্স বসায়নি। মেডিসিন রয়েছে, ইলেকট্রনিক্সের পণ্য রয়েছে, এই সকল পণ্য এবং অন্যান্য আরও কিছু পণ্যের উপরে কিন্তু কোনো ট্যারিফ বা ট্যাক্স বসায়নি। এর অর্থ ভারতবর্ষ থেকে এই পণ্যগুলি যে যায় তার বিকল্প আমেরিকা খুঁজে পায়নি, সেই ভিত্তিতে এই সমস্ত পণ্যের উপর ট্যাক্স বসায়নি। কিন্তু আমাদের বিদেশ নীতি তো স্বতন্ত্রভাবে চলে। আমরা কোনোভাবেই কোনো দেশের উপরে নির্ভর করে আমাদের বিদেশ নীতি, স্বাধীন বিদেশ নীতি ত্যাগ করতে পারি না। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা বলল আর আমরা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিলাম, আমাদের দেশের ব্যবসায়িক স্বার্থকে বজায় রাখা আমাদেরই কাজ। সেই অনুসারে ভারতবর্ষের বিদেশমন্ত্রী, ভারতবর্ষ সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে রাশিয়া থেকে যে পরিমাণে তেল আমরা আমদানি করছি তা আমরা চালিয়ে যাব, বরঞ্চ আরও বাড়িয়ে দেব। কারণ রাশিয়া অনেক ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপরে। কেন আমরা ব্যবসায়িক স্বার্থকে বিসর্জন দিয়ে একটি দেশের কথাতে নিজের নতজানু হয়ে রাশিয়া থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কেনা বন্ধ করব? আমেরিকা কিনছে, কোনো অপরাধ নেই। ইউরোপীয় ইউনিয়ন কিনছে, অপরাধ নেই। চীন কিনছে, অপরাধ নেই। কিন্তু ভারতবর্ষ কিনলেই গোসা। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গি মিলছে না। ভারতবর্ষ তাই স্বাধীনভাবে রাশিয়া থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস কিনবে, কোনো চাপের কাছে মাথা নত করবে না। এবারে দর্শক, একটি প্রশ্ন আমাদের মনে থাকতে পারে, প্রায় ৫৫% খুচরো ব্যবসা যদি আমেরিকায় না যায়, মালপত্র না যায় অতিরিক্ত করের কারণে, ধরুন কোনো একটি দ্রব্যের মূল্য ১০০ টাকা, সেই ১০০ টাকা মূল্যের জিনিসটি যখন আমেরিকায় প্রবেশ করতো মূল্যে ১০০ টাকা মূল্যে, সেই জিনিসটি বা সেই পণ্যটি ১৫০ টাকাতে আমেরিকা বাজারে বিক্রি হবে। তবে এই যে অতিরিক্ত যে শুল্ক চাপানোর জন্য ভারতীয় পণ্যের মূল্য বেশি হয়ে গেছে, তাতে কি আমেরিকারা সেই পণ্য ব্যবহার করবেন? নিশ্চিত নয়। কিন্তু আমাদেরও তো ভাবতে হবে যে বিকল্প বাজার, যে সকল দেশের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক মজবুত করে, রাজনৈতিক সম্পর্ক মজবুত করে
সেই দেশগুলিতে যাতে এই বিকল্প পণ্যগুলি, ভারতের পণ্যগুলি পাঠানো যায়, তার রাস্তা যদি আমরা খুঁজে বের করতে পারি, তবে আমাদের যে শিল্পপতিরা রয়েছে, যা ব্যবসায়ী যারা যে সকল পণ্য পাঠায়, তাদেরও সুরাহা হবে এবং ভারতও এই চাপ থেকে বেরিয়ে আসার জন্য নতুন নতুন পন্থা বের করতে হবে। এটাই হচ্ছে একমাত্র আমাদেরকে সমাধানের উপায়। আত্মনির্ভরশীলতা, আমাদেরকে আমাদের ভারতীয় পণ্যের জন্য বাজার খুঁজে বের করতে হবে এবং নিজেদের ব্যবহারের জন্য যে সকল জিনিস আমাদের প্রয়োজন হয় ভারতবাসীর জন্য, সেই জিনিসগুলো আমাদেরকে আত্মনির্ভরতা, মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে তৈরি করতে হবে, যাতে আমরা অন্য দেশের উপরে নির্ভর করে না থাকি। আজকে যে ট্যারিফ বসিয়েছে, দেখুন কিভাবে আমেরিকা ভারতের উপরে ট্যারিফ বসাচ্ছে। দেখুন, আমেরিকায় ভারতে ট্রাম্পের শুল্ক মানে কেবল ভারতের কিন্তু বিদ্ধ নয়, বিশ্বের বিভিন্ন দেশ বিদ্ধ। ভারতের পাশাপাশি ভারতকেও চাপিয়েছে 50%, ব্রাজিলকেও চাপিয়েছে 50%, মায়ানমারের পণ্যে 40%, সুইজারল্যান্ডের পণ্যে 39%, চীনের পণ্যে 30% চাপিয়েছে। এই শুল্ক যুদ্ধ কিন্তু দীর্ঘস্থায়ী হবে না দর্শক। কেন বলুন তো? চীনকে ঠেকাতে আমেরিকার কিন্তু ভারতকে প্রয়োজন। তাই রাজনৈতিক ক্ষেত্রে শত্রু এবং মিত্র যেমন হয় না, সেরকম অর্থনৈতিক ক্ষেত্রেও শত্রু আর মিত্র বলে পরিগণিত কেউ নেই। সময়ের সঙ্গে সঙ্গে সেটা পাল্টে যাবে। আজকে যেটা ভারত মার্কিন সম্পর্ক বা বাণিজ্য সম্পর্ক প্রায় স্থিমিত হওয়ার পথে, এটা যদি 4 মাস বা 2 মাস আগেও কি আমরা ভাবতে পারছিলাম? তবে স্বাভাবিক কিছু ঘটবে আগামীতে, তবে আমাদেরকে সেটা প্রস্তুত থাকতে হবে। এবারে ভারতের পণ্যকে শুল্ক চাপানোর কারণে আমেরিকা কোন কোন অসুবিধা পড়ছে সেটা একটু ব্যাখ্যা করুন। আমেরিকার যে শিল্প, গাড়ি শিল্প রয়েছে, বিমান শিল্প রয়েছে, ওষুধ শিল্প রয়েছে, বিভিন্ন তথ্য প্রযুক্তি শিল্প রয়েছে, সেই শিল্পগুলিতে কিন্তু মার খাচ্ছে। কারণ যে সকল ভারতীয় পণ্যগুলি ওই সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, গাড়ি শিল্পতে, বিমান শিল্পতে কাজে লাগে, সেই সব দ্রব্যগুলি, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। ফলে গাড়ি শিল্পের উপরে মন্দা। যে গাড়িটি যে দামে তৈরি হতো তার থেকে অতিরিক্ত দামে তৈরি হচ্ছে, ফলে মানুষের গাড়ি কেনার দিকে ঝোঁকটা কমে যাচ্ছে। বিমান, বোয়িংয়ের বিমান, যে বোয়িংয়ের বিমানগুলি চীন কিনতো আমেরিকার কাছ থেকে, এখন সেটা সুইজারল্যান্ডের সংস্থাকে অর্ডার দেওয়া হচ্ছে। কারণ আমেরিকা থেকে যে দামে বিমান কিনতো চীন, ভারতীয় পণ্য এবং অন্যান্য দেশের পণ্য মারফতে যেটা তৈরি হতো, সেই বিমানের দাম এখন কিন্তু বেড়ে গেছে। ফলে চীন কিন্তু সেই ধরনের বিমান আর কিনছে না। ফোর্ড কোম্পানির গাড়ি, যে গাড়িগুলি যে দামে বিক্রি হতো তার থেকে অতিরিক্ত দাম হয়ে গেছে, আরো মহার্ঘ হয়ে গেছে, মূল্য বেড়ে গেছে। তাতে কি হবে? এবং ভারত থেকে যে সকল শ্রমিক ওখানে কাজ করে, তারা কিন্তু যে কম বেতনে ওখানে কাজ করে, আমেরিকার একজন শ্রমিককে কাজে লাগাতে গেলে যে পরিমাণ অর্থ দিতে হয় মার্কিন সংস্থাগুলিকে, শিল্প ইন্ডাস্ট্রিতে, সেখানে ভারতীয় শ্রমিকদের তত টাকা দিতে হয় না। এই গাড়ি শিল্প, বিমান শিল্প এবং ইঞ্জিনিয়ারিং শিল্প যেগুলো চলছিল, সেই সকল শিল্পে কিন্তু এখন মন্দা দেখা দিয়েছে। ট্রাম্প নিজের দেশেই আজকে বিভিন্ন সমালোচনার শিকার হচ্ছেন। আপিল আদালত, ট্রাম্পের যে শুল্ক বোমা, সেই আপিল আদালত কিন্তু ট্রাম্পের এই শুল্ক বোমা বা শুল্ক ধার্যকে বেআইনি আখ্যা দিয়েছে, যে এইভাবে কোনো দেশগুলির উপরে শুল্ক চাপানো যায় না। এটা মার্কিন যে আইন বা নীতি রয়েছে তার বিরোধী। কিন্তু ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল পাওয়ারকে কাজে লাগিয়ে ভারতবর্ষের উপরে বা অন্যান্য দেশের উপরে যে শুল্ক চাপিয়েছেন, আদালত সেটা খারিজ করেছে। কিন্তু আদালত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ট্রাম্পকে ভাবনার সময় দিয়েছে, না হলে আদালত এই শুল্ক নীতিকে খারিজ করতে পারে। হয়তো ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন, আবেদন করবেন, সেখানে জিতবেন কি হারবেন সেটা পরের বিষয়। কিন্তু আমাদের যে বাণিজ্য নীতি, সেই নীতি অনুসারে আমেরিকার কারোর উপরে অতিরিক্ত নির্ভর না করে বিকল্প বাজারের সংস্থানের জন্য ভারতবর্ষ কিন্তু এখন থেকেই তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে, যাতে ভারতীয় পণ্য, যে পণ্যটি
আমেরিকায় বিক্রি হতো, সেই পণ্য যে আমাদের এখানে প্রডিউসড হচ্ছে বা উৎপাদন হচ্ছে, সেই পণ্যের জন্য বিকল্প বাজারের জন্য ভারত সরকারের বিভিন্ন প্রতিনিধিরা, রাজনৈতিক ব্যক্তি, কূটনীতির ব্যক্তিবর্গরা বিভিন্ন দেশে গিয়ে চুক্তির মাধ্যমে কিভাবে সেই দেশগুলিতে এই দ্রব্যগুলি পাঠানো যায় তার বিস্তর আলোচনা সেরে নিচ্ছেন, এবং সে খবরও আমাদের কাছে আমরা পেয়েছি বিভিন্ন সূত্র মারফত। তাই আত্মনির্ভরশীলতা এবং উৎপাদন, আমরা যদি আত্মনির্ভর হতে পারি, আমাদের পণ্য কোন দেশে যাবে সেটা যদি নিজেরাই ঠিক করে নিতে পারি, তবে একটি দেশের উপর নির্ভর করে থাকাটা অবাঞ্ছিত। আমরা যদি নিজেরাই তৈরি করে নিতে পারি আমাদের প্রয়োজনীয় সামগ্রী, তবে অন্যের উপরে নির্ভরতা কমে যায়। সেক্ষেত্রে এই ধরনের যে অসামঞ্জস্যপূর্ণ এবং অপ্রয়োজনীয় যে শুল্ক চাপানো হয়েছে তার থেকে ভারতবর্ষ বেরিয়ে আসতে পারে, এবং ভারতবর্ষের অর্থনীতিকে যে লঘু করে দেখা বা ভঙ্গুর করে দেখা ক্ষমতা কারোর থাকবে না। আগামী দিনে ভারতবর্ষ আবারও 1 নম্বর স্থানে অধিষ্ঠিত হবে। যেভাবে ভারতবর্ষ জাপানকে সরিয়ে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে চলেছে, তারপরে কিন্তু রয়েছে তৃতীয়, দ্বিতীয় এবং 1 নম্বর। ভারতবর্ষের জনসংখ্যা রয়েছে, মানব সম্পদ যে রয়েছে 140 কোটি জনসংখ্যা, এই জনসংখ্যাকে কোনো বড় শিল্প ইন্ডাস্ট্রি বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, কোনো শিল্পপতিরা কেউই সেটাকে কুনজরে দেখতে পারবে না। কারণ ভারতের কাছে রয়েছে একটি বিশাল বড় বাজার। সেই বাজারকে অবহেলা করা, অমান্য করা কোনো শিল্পপতির পক্ষে সম্ভব নয়। তাই আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে, আমাদেরকে নিজেরাই তৈরি করে নিতে হবে, যাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অন্যের উপর নির্ভর কম থাকি। এটাই হচ্ছে আমাদের আগামী দিনে চলার পথ হলে ভারতবর্ষ তার অর্থনীতিকে শক্তিশালী জায়গায় নিয়ে যাবে। এটাই হচ্ছে একমাত্র পথ। ঠিক আছে দর্শক, আজকের এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।